বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কবি শিশির আহমেদ খান, একজন অনলাইন অ্যাক্টিভিস্ট, রাজনৈতিক কর্মী বলা যায়, কারণ এটা না বললে আবার বলবো যে একতরফা নিজেকে আড়াল করছি। পাশাপাশি একজন সমাজসেবী, কারণ আমি নিয়মিত ব্লাড দেই এবং ব্লাড ম্যানেজ করে দেই, এবং আমার ছোটোখাটো একটা ব্লাড সংগঠন আছে। করোনাকালীন দুর্যোগের পর আশা করেছিলাম যে বাংলাদেশে চিকিৎসা খাতে আমূল পরিবর্তন হবে। সেই পরিবর্তনে মানুষের ন্যূনতম যে স্বাস্থ্য সেবাটা আছে সেটা অন্ততপক্ষে পাবে। কিন্তু আমরা করোনা পরবর্তী সময়ে যা দেখলাম খুবই হতাশাজনক। যে কোনো রাষ্ট্রের, এমনকি একেবারে যুদ্ধ বিগ্রহগ্রস্ত রাষ্ট্রেও চিকিৎসা ক্ষেত্ররা ন্যূনতম একটা ক্যাটাগরিতে থাকে, এটার মাঝে দুর্নীতি থাকে না। কিন্তু আমাদের ক্ষেত্রে এটার বিপরীত হয়ে গেছে। চিকিৎসা ক্ষেত্রটা এখন টাকা কামানির একটা ক্ষেত্র হয়ে গেছে, ধান্দা ফিকিরের ক্ষেত্র হয়ে গেছে। আপনি দেখবেন সরকারি হসপিটালগুলোতে, বিশেষ করে ঢাকা মেডিকেল সহকারে এই ধরনের যে বড় মাপের হসপিটালগুলো আছে, এগুলাতে দালালের অভাব নেই। বিভিন্ন দালাল টালাল থাকে। যেমন সম্প্রতি গতকালকে দেখলাম যে ময়মনসিংহ হসপিটাল থেকে, মেডিকেল কলেজ হসপিটাল থেকে অনেকগুলা দালাল আটক করেছে। তো এই জিনিসগুলো থাকে, অব্যবস্থাপনা। আসলে আমাদের যদি চিকিৎসা খাতটা যদি ভালো হয়ে যেত, ন্যূনতম যে অবকাঠামোগুলো আছে, মেডিকেল কলেজ, তো জেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে, এইগুলো যদি দুর্নীতি রাহুমুক্ত করা হতো, সঠিক ব্যবস্থাপনা করা হতো, তাহলে আমার বিশ্বাস যে মানুষ বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে আস্থা ফিরে আসতো। তখন আর ভারত অথবা ওই অন্য ওই সিঙ্গাপুর চিকিৎসার জন্য দৌড়াতো না। আরেকটা বিষয় হলো যে হ্যাঁ, অনেকেই প্রশ্ন রাখে যে আমাদের ডাক্তার সংখ্যা কম, আমাদের সেবার মান এই জন্য হিমফিম খাচ্ছে। আমরা তো দেখেছি যে করোনাকালীন সময়, ইমার্জেন্সির সময় আমাদের ডাক্তার সংখ্যা কমই ছিল, বরং তার চেয়ে কম ছিল। কারণ বিগত 5 বছর আগে মধ্যে তো আরও অনেকগুলো বেরিয়ে আসছে। তো তারা যদি ওই এত মহা বিপর্যয় ট্যাকেল দিতে পারে, সেই ডাক্তারগুলোই কেন আমাদের পরবর্তী সময়ে হচ্ছে না? আমাদের সবচেয়ে প্রধান যে সমস্যাটা আমাদের দেখতে হবে, আমাদের ব্যাঙ্গের ছাতার মতো ক্লিনিক যত গড়ে উঠেছে, ডায়াগনস্টিক সেন্টার যেগুলা, ওইগুলাতে এর সাথে অবৈধ একটা যুগ সাজেশ থাকে। ওষুধ কোম্পানিগুলার একেবারে দূরত্ব ভয়াবহ আকারে, কে কার কোন কোম্পানি ওষুধ বিক্রি করবে তার জন্য একটা ওই ফন্দি ফিকির একটা থাকে। এই জিনিসগুলো আমাদের অবশ্যই এই জিনিসগুলোতে হাত দেওয়া উচিত। একটা রাষ্ট্রের শিক্ষা এবং চিকিৎসা দুইটা খাত যদি দুর্বল থাকে, ওই রাষ্ট্র মাথা তুলে দাঁড়াবার মতো সুযোগ থাকে না। কারণ হলো দুইটা জিনিসই খুব জটিল পন্থা অবলম্বন করে। আমাদের শিক্ষার মাঝেও অনেক বিশৃঙ্খলা ছিল অতীতে, তারপরে কেটে উঠছে। কিন্তু এখন আমাদের চিকিৎসা ক্ষেত্রটা, হ্যাঁ, সরকার এই বিশ্বমানের 2-3-4টি হসপিটাল করার চেষ্টা করছে অথবা করবে, এটা অবশ্যই আমাদের খুব গর্বের বিষয়, খুশির বিষয়। কিন্তু আমাদের যেই অবকাঠামো এবং হসপিটালগুলো আছে, এইগুলা যদি আমার মনে হয় সংস্কার করা যায়, তার চেয়ে কম বাজেটে আমার মনে হয় আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া সম্ভব। বর্তমান যে অবকাঠামোগত অবস্থা আছে, ফ্যাসিলিটি আছে। এবং বিশেষ করে আরেকটি আহ্বান অবশ্যই জানাচ্ছি আজকের লাইভের মধ্যে, অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন। যারা বাংলাদেশে অনেক বিখ্যাত ডাক্তার আছে, যাদের পরিচয় আমরা অনেকে জানি না, যারা বিশ্বের বিভিন্ন জায়গায় কর্মরত আছে, তারা যদি এদেশের মানুষের শুধু সেবার জন্যে, আমি বলবো না তা যেমন আশিক চৌধুরী
বিশাল অফার, আরও কয়েকজন আছে যারা বিশাল অফার ছেড়ে দিয়ে মানে বিশ্ববিখ্যাত কোম্পানির অফার ছেড়ে দিয়ে তারা বাংলাদেশে আসছে, বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য কাজ করার জন্য আসছে। এটা মানে বিশাল বড় মাপের একটা আত্মত্যাগ, এটাই মানে দেশপ্রেমের সর্বোচ্চ একটা মানে বহিঃপ্রকাশ। তো আমি আহ্বান করব যারা এখনও প্রবাসে বিভিন্ন উন্নত বিশ্বের বিভিন্ন জায়গায় ডাক্তার হিসেবে কর্মরত আছেন, নিজের পেশায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতেছেন, তারা যেন এদেশে আসেন, আসার ইচ্ছা প্রকাশ করেন এবং বাংলাদেশের বর্তমান যে গভর্নমেন্ট আছে, পরবর্তী যে গভর্নমেন্ট আসবে, তাদের প্রতি আহ্বান যে এই ধরনের বিখ্যাত ব্যক্তিবর্গ যারা এই দেশের নাগরিক কিন্তু তারা পৃথিবীর বিভিন্ন নামকরা দেশে সুনামের সহিত কাজ করছে, তাদেরকে ফিরিয়ে এনে, কারণ ওরা হলো এই দেশের সম্পদ, এই সম্পদগুলোকে ফিরিয়ে এনে মানে ওনাদের কাজের রাস্তা করে দেওয়া, সহজ করে দেওয়া, এটা যেন করে দ্রুত। এবং এই চিকিৎসা সেবার মান আসলে পরিবর্তন করতে হলে কয়েকটি বিষয় খুবই মানে পরিবর্তন করা প্রয়োজন। বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রটা এটা রাজনৈতিক রাহ মুক্ত করা উচিত, প্রশাসনিক রাহ মুক্ত করা উচিত। এখানে ঘুষ বাণিজ্য দুর্নীতি অথবা এই বিষয়গুলো মানে মুক্ত করা উচিত। বিশেষ করে ওষুধ কোম্পানি যদি এই ধরনের মানে যেই চিকিৎসকগুলা ওষুধ কোম্পানির সাথে মানে পরিচিত হয়ে যায়, মানে ভালোর মধ্যে খারাপ থাকে না, দু একজন এই খারাপ যারা আছে তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত এবং শাস্তি দেওয়া উচিত। সাম্প্রতিক সময়ে আমি সহকারে এখানে প্রায় অসংখ্য মানুষ এই প্রতিবাদটা মানে অনলাইনও করেছে এবং তারাও রাজপথে নামতে মানে ইচ্ছুক ছিল যে আমাদের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 23 সাল এবং 24 সালে ওই সময়কার টিএস যিনি ছিলেন ওনার অবহেলায়, ওনার স্বেচ্ছাচারিতার কারণে প্রায় লক্ষ লক্ষ টাকার যেই ওষুধ নষ্ট হয়ে গেছে এবং এই ব্যাপারে অবশ্যই তদন্ত কমিটি হয়েছে, এই ব্যাপারে হয়তো অ্যাকশন যাবে। কিন্তু এখানে উচিত হলো উনি কিন্তু বর্তমানে গাজীপুর জেলা সিভিল সার্জন হিসেবে চাকরিরত আছেন, সুতরাং ওনাকে রেখে তদন্ত করলে তদন্তর গুরুত্ব কতটুকু আসবে সেটাও তো একটা মানে প্রশ্ন রাখে। সুতরাং এই ব্যাপারে আসলে দুয়াশা কাটে না। তো তাছাড়াও যেমন এই তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে খাবারের মান, অনেক হসপিটালে খাবারের মান প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আসলে হসপিটালে যারা যায় তারপরে ডাক্তারদের খারাপ ব্যবহার, আমি নিজে ভুক্তভোগী। ডাক্তারদের খুবই মানে কিছু ডাক্তার, সবাই না, দু একজন ডাক্তার আছে আমাদের হসপিটালেও, একজন মানে কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মানে ডাক্তার আছে, মহিলা ডাক্তার, খুবই চরম বাজে ব্যবহার। মানে মানসিক চিকিৎসা করা উচিত এই ধরনের ডাক্তারদেরকে, মানে এত বাজে ব্যবহার যে এটা ধরেন মানে রাস্তায় মানে তৃতীয়লিঙ্গের কেউ যদি টাকা চাইতে, টাকা না দিলে যে ধরনের ব্যবহার করে তার চেয়েও জঘন্য ভাষায় ব্যবহার করে। তো আমি নিজে ভুক্তভোগী, তো এই জন্য কথাটা বলতেছি। তো এই জিনিসগুলা যদি মানে আমাদেরও সাধারণ যারা আছে মানে নাগরিক, তাদেরও সোচ্চার হওয়া উচিত। কারণ এই অনিয়মগুলা যদি আমরা রোধ না করি আমাদের জন্য, আমরা তো আর মানে ওই অ্যাপেলো অথবা ল্যাবে গিয়ে চিকিৎসা নিতে পারবো না। আমাদের এই 5 টাকা 10 টাকা টিকিট কেটে সাধারণ হসপিটালে চিকিৎসা নিতে হয় আমাদের নিম্ন আয়ের যে মানুষগুলো আছে। তো আমাদের যদি এইটুকু মানে সুবিধা না পাই, আমরা তো আর 5 স্টার হোটেল অথবা আমাদের ওই অ্যাপোলো হসপিটাল অথবা সিঙ্গাপুর আমেরিকায় চিকিৎসার জন্য তো আমাদের সুযোগ নেই। তো এই সাধারণ মানুষের পক্ষে আমার এই কথাগুলা, সাধারণ মানুষের জন্য এই কথাগুলা বলা। তো আমাদের এই চিকিৎসা ক্ষেত্রটা, আমাদের এই স্বাস্থ্য খাতটা আমাদের আরও ঢেলে সাজানো উচিত। এখানে আমাদের যদি বরাদ্দ ঘাটতি থাকে, বরাদ্দ ঘাটতির কথা কীভাবে বলবো, যে বরাদ্দ যে আছে তাই যদি মানে অপচয় হয়ে যায় অথবা দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে বরাদ্দ ঘাটতির কথা বলা যাবে না। যে টাকার ওষুধ নষ্ট হয়েছে এই টাকা দিয়ে তো এখানে মানে ওই 2টা আইসিইউ ইউনিট করা যেত। তারপরে আরেকটা বিষয় হলো আমাদের সরকারের অবশ্যই এই জিনিসগুলা মানে চিন্তা করা উচিত। যারাই মানে আসছে ক্ষমতা এবং পরবর্তী সময়ে আসবে, বিশেষ করে বর্তমান সময়ে এই মানে পথটা শুরু করে যাওয়া উচিত। প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিনিমাম একটা আইসিইউ ইউনিট করা যায় কিনা,
এটা 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 এই 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 বিষয়টা একটু খতিয়ে দেখা উচিত। কারণ কেন বললাম, অনেকে বলবো যে মানে আমি একটু মানে এই জেনারেল শিক্ষিত হয়ে মানে একটু পাকটামি করছি, এই কথাটা কেন বললাম। উন্নত বিশ্বের যেই হসপিটালগুলো আছে তাদের হসপিটালের কথা বাদ দিলাম, তাদের একটা অ্যাম্বুলেন্স ব্যবস্থা এরকম আছে, বিশেষ করে জাপানের। আমি এটা আমার পারিবারিক ঘটনা আমি জানি। আমার মানে আমারই এক আত্মীয় মানে অসুস্থ হওয়ার পরে জাপানে দেখা গেছে তাৎক্ষণিক তারা অ্যাম্বুলেন্সের মাঝে ওরা মানে রিং পড়াইছে হাটে। এটা বাবা যায়। আমাদের বাংলাদেশে অ্যাম্বুলেন্সের কথা বললে তো আর হয় না। দেখা গেছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থাটা এরকম হয়ে যায় যে অ্যাম্বুলেন্স করা সিএনজি বিল উঠায় হলো ওই তেলের, মানে ওই মানে মানসিকতা আর কি, ছোটো লোকই মানসিকতা যেটা থাকে আর কি, এটা যাদের যায় না তারা অনেকে আছে, সবাই না, সবাইকে ডালাই বাবা বলছিও না, কিছু কিছু আছে। তো সুতরাং আমাদের বিশেষ করে অ্যাম্বুলেন্সে আমাদের মানে প্রয়োজন নাই। আর যদি ওটা আরও ব্যয়বহুল, এটা পারবে কিনা আমি জানি না। ওই এই জন্য আমি কারণ অর্থনৈতিক অবস্থা মানে খুব একটা ভালো নাই। তো আমার মানে আবদার থাকবে যে ন্যূনতম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেগুলো আছে ওইগুলাতে চিকিৎসার মানটা একটু আপডেট করা উচিত। বিশ্বমানের হসপিটাল তৈরি করলেন 4-5টা, কিন্তু আপনার রুগীর যে সেবার মান সেটা আপনি মানে ওইটা বাংলাদেশে এই জনবসতি এলাকায় এটা মানে পূর্ণ হবে না। তবে আহ্বান থাকবে আমার, হয়তোবা আমি ছোট পরিসরে আমার এই বক্তব্য হয়তোবা উচ্চ মহলে যাবে কি যাবে না আমি জানি না। তবে আমার অবস্থান থেকে আমার আহ্বান থাকবে, যেমন জাপানে একটা অথবা সিঙ্গাপুরে একটা মানুষ অসুস্থ হওয়ার সাথে সাথেই অ্যাম্বুলেন্সের মাঝেই রিং পড়ায়, অথবা এই দ্রুত মানে ওই জটিল রোগগুলার মানে ওই যে আইসিইউ লাইফ সাপোর্ট দেওয়ার মতো এবিলিটি থাকে। কিন্তু এই জিনিসটা আমাদের দেশে অন্ততপক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অন্ততপক্ষে এইটুকু ব্যবস্থা করা উচিত। তো এটা উচিত, মানে দয়া করে আমাদের এই চিকিৎসা ক্ষেত্রে যদি আমাদের এই ইমার্জেন্সি সার্ভিসগুলা মানে করা যায় তাহলে অনেক অংশে রুগী মৃত্যুর হার কমে যাবে। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সবচেয়ে বেশি যে সমস্যাগুলো হয় সেটা হলো, একটা রুগী আসলো বুকের ব্যথা নিয়ে অথবা যে কোনো কারণবশত, তাৎক্ষণিক ওনাকে জেলা সদর হসপিটালে মানে রিলিজ দেওয়া হয়, অ্যাডমিট মানে কি বলে করা হয়, রেফার করা হয়। এখন আপনারা একটু মানে আমার কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের এক বড় ভাই এখানে কমেন্টস করেছেন যে তরগাঁও হসপিটালের সিন্ডিকেট ভাঙতে হলে ভালো করতে লাগে সিন্ডিকেট ভাঙতে হবে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি, যত শক্তিশালী হোক আমরা এই সিন্ডিকেট ভাঙার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ এটা হবে, কারণ এই চিকিৎসা সেবা আমাদের নিতে হয়, সিন্ডিকেটটা নেয় না। সিন্ডিকেটটা নিলে স্যার বাই বলে তাদের বিআইপি সেবা দেয়, আমাদেরকে দেয় না। আমি নিজেও এর ভুক্তভোগী। সুতরাং তরগাঁও হসপিটালের বিষয়ে তো আছেই, আমি সামগ্রিক সারা বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রটা বলতেছি যে বিশেষ করে তখন উপজেলা চিকিৎসা ক্ষেত্রে রেফার করে দেওয়া হয় জেলা সদরে। তখন জেলা সদরে দেওয়ার কারণে এই রুগীটা জেলা সদরে পৌঁছতে কিন্তু রুগীরা অর্ধেক মৃত্যুর সাথে মানে হয়ে যায়, তারপরে অনেক সময় মারা যায়, আইসিইউতে ঢুকানোরও সুযোগ থাকে না। তো একটা হার্টের রুগীর জন্য তাৎক্ষণিক চিকিৎসা যদি বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যদি করা যায় তাহলে অনেক অংশে রুগীর মানে মৃত্যু ঝুঁকিটা কমে যায়। সুতরাং এই বিষয়গুলো এখনই খতিয়ে দেখা উচিত। আপনার চিকিৎসার মান তখনই ভালো হবে আপনার যখন হসপিটালগুলোতে এই মানে ইমার্জেন্সি সেবাগুলো খুবই দ্রুত এবং খুবই যুক্তিসঙ্গতভাবে হয়। আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলো, তাদেরও পর্যাপ্ত অনেক কিছু থাকে না, এমআরআই মেশিন অথবা অনেক কিছু থাকে না। ওই বিশেষ করে এখন তো মানে ইসিজি করার মেশিনও নাকি ওই যে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাকে বললো যে ইসিজি করা যাবে না, এখানে বাইরে থেকে করে নেন, মানে এভাবে বলো এই এখানে করা যাবে না, আপনি বাইরে থেকে করে নেন, মানে দায় সারা। একটা ইসিজি করলে সর্বোচ্চ সরকারি, আমি এর আগে করছিলাম যে 100 টাকা খরচ হয়েছে। তো এই ধরনের যে পরিস্থিতি আমাদের সম্মুখীন করতে হয়, আমাদের
আমরা মানে সাধারণ যারা রুগী নাগরিক অধিকার এটা থেকে আমরা আসলে চিকিৎসা ক্ষেত্রে অনেক অনেক পিছিয়ে যোজন দূরে আছি। কিন্তু এর জন্য একটা দায়বদ্ধতা আছে, চিকিৎসা যে একটা সেবা খাত সেবামূলক এটা এটা অনেকটা তো হচ্ছে না। ভালো যে ডাক্তারগুলো আছে তাদেরকে মানে তাদের থেকে যারা দুষ্ট যারা দুর্নীতিবাজ তাদেরকে বেশি প্রাধান্য অথবা প্রভাব থাকে বেশি, বিশেষ করে মানে বিভিন্ন প্রভাবে অ্যাঙ্গেলে কাজ হয়। দেখা যাচ্ছে সাধারণ লোক প্রতিবাদ করতে অনেক সময় ভয় পায় অথবা মানে আঘাতে ভয় পায়। এই সম্পূর্ণ সিন্ডিকেটগুলা এগুলা আমাদের ভেঙে ফেলতে হবে। এটার জন্য যেমন ওই শেখ হাসিনার মতো একটা দানব যেমন মানে সারা দেশে মানুষ রক্ত দিয়ে প্রতিহত করেছে, আমাদের চিকিৎসা ক্ষেত্রটা আমূল পরিবর্তনের জন্য প্রয়োজনে আমরা সবাই আমাদের সাধারণ যারা আছে, আমরা যারা ওই অ্যাপেলো অথবা ওই ল্যাবে চিকিৎসা করতে পারি না, আমাদের সাধারণ যারা মানে মানুষ আছে আমাদের এই বিষয়ে কথা বলতে হবে, আমাদের অবস্থান থেকে কথা বলতে হবে। আমরা বলতেই থাকবো যতক্ষণ পর্যন্ত এর পরিবর্তন না হবে, কিন্তু আমাদের মুখ অফ করলে চলবে না। আমাদের মানে ভালো ভালো ডাক্তার যারা আছে অনেকেই আমার সাথে পার্সোনালি কথা বলেছেন যে আমাদের চিকিৎসা ক্ষেত্রে আমরা যেন ভালো করতে পারি, এই জন্য সর্বোচ্চ সহযোগিতা তোমরা মানে তোমাদের কাজ করো এবং আমরা সহযোগিতা করব। অর্থাৎ বাংলাদেশে যারা ডাক্তার আছে ম্যাক্সিমাম ডাক্তারগুলো আন্তরিক, ধরেন 95% থেকে 97% ডাক্তার আন্তরিক, বাংলাদেশের চিকিৎসা খাত ভালো হোক, বাংলাদেশ চিকিৎসা খাতের জন্য ওরা কাজ করতে চায়, কারণ তারা ডাক্তারি পেশারে আনছে সেবার জন্য। কিন্তু কিছু আছে কতিপয় দুষ্ট চক্র যারা এটাকে তাদের হীন স্বার্থে ব্যবহারের জন্য তারা কাজ করছে। সুতরাং আমাদের অবস্থান থেকে আমাদের কথা বলতেই হবে, এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না যত বাধা আসুক। আর বিশেষ করে আমাদের এই নাগরিক যে অধিকার চিকিৎসার যেই এটা ভালো করতে হলে রাষ্ট্রের কিছু দায়িত্ব নিতে হবে। সব দোষ ডাক্তারের কাছে দিয়ে দিলাম, সব দোষ মানে হসপিটাল রিলেটেড কর্মকর্তাদের ঘাড়ে দিয়ে দিলাম, এটা হবে না। কারণ হলো আপনার রাষ্ট্রীয় যে বাজেট, সেই বাজেটের আসলে পরিকল্পিত যদি আপনি অ্যাপ্লাই না করেন অথবা ওই অ্যাপ্লাই করার পরে যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, তাহলে কিন্তু আপনার এটা পরিকল্পিত হবে না। করতে হলে কি করতে হবে? আজকে দেখেন জুলাই আগস্টে যারা আহত হয়েছে তারা আজকে দেখলাম মানববন্ধন করেছে পঙ্গু হসপিটালের সামনে। আমি যেই কথাগুলো বলতেছি একই কথা তারা বলতেছে, তাদের সুচিকিৎসা, তাদের যে জুলাই আগস্টে আহতের পরে তাদের খোঁজ খবর অথবা তাদের মানে হচ্ছে না। তো এই যে এই ব্যর্থতা তো আমাদের সামগ্রিক সকলের, কারণ তাদের গুরুত্ব কমে যাচ্ছে, কারণ তারা তো এখন হলো অচল পয়সা, তারা এখন অচল পয়সা, যে কারণে তাদের গুরুত্ব কমে যাচ্ছে। কারণ তারা ওই সময় জুলাই বিপ্লব গরম অনেক কিছু হয়েছে, কিন্তু এখন তো সবাই সংস্কার নিয়ে ব্যস্ত, সবাই যার মানে কেউ ঠিকাদারি লাইসেন্স নিয়ে ব্যস্ত, কেউ নতুন দল নিয়ে ব্যস্ত। কিন্তু এই যে যাদের আত্মত্যাগে, যাদের জীবনের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে, যাদের পরিবারের মানে বিনিময়ে আজকে এই দেশ মুক্ত পেয়েছে, বাক স্বাধীনতা, আমার মতো ব্যক্তি মানে অনলাইনে কথা বলার মতো মানে নিরাপদ বোধ করা, এর প্রতিটা নাগরিকের যে অবস্থা হয়েছে, এটা তো জুলাই আগস্টে যারা আন্দোলন করছে তাদের আত্মত্যাগে। সুতরাং তাদেরকে রাষ্ট্রীয়ভাবে মানে মূল্যায়ন হচ্ছে না, অথবা কেন হচ্ছে না? কারণ আমরা চিকিৎসা যে খাতটা আছে সেই খাতটা আসলেই খুবই মানে দুর্বল ভঙ্গুর অবস্থা। তো এই দুর্বল এবং এই ভঙ্গুর অবস্থা থেকে কাটায় উঠতে হলে আমাদের কিছু পদক্ষেপ হার্ডলি নিতে হবে, যে পদক্ষেপগুলা দেখা গেছে যত শক্তিশালী মহলে ওটা মানে ওই চেষ্টা করুক, কিন্তু এটা যেন মানে সংস্কার হয়, তাহলে সকলের জন্য ভালো হয়। তখন একটা ধনী লোকও একটা সরকারি হসপিটালের সাধারণ মানে ভিআইপি হিসেবে না, মানে সাধারণ হিসাবেই তার ন্যূনতম চিকিৎসা পাবে, একটা দরিদ্র লোকও একই চিকিৎসা পাবে। কিন্তু ধনী লোক আসলে যে চিকিৎসা চেম্বারে আইসেন, চেম্বারে দেখে নেব, চেম্বারে গেলে 1 ঘন্টা সময় নিয়ে একটা রুগী দেখে, অথবা যাই দেখে রুগীর মানে বিহেভটা একরকম থাকে, চেম্বারে বাইরে একরকম থাকে। এখন এই বিষয়গুলো আমাদের মানসিক, নৈতিক এবং জাতীয়ভাবে যদি আমরা এই কাজগুলো না হয়, তাহলে আপনার এই চিকিৎসা খাত পরিবর্তন হবে না। আজকে ভারতে চিকিৎসা যারা নিতে যায়, আসলে আমাদের ডাক্তার থেকে ভারতের ডাক্তার তো মানে খুবই উন্নত মানের তেমন কিছু না। আমাদের ডাক্তার অনেক দক্ষ ডাক্তার আছে, তার প্রমাণ আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি যে বাংলাদেশের
একবার ক্রিকেট সুপারস্টার তামিম ইকবালের যে চিকিৎসা অভাবনীয়, যে একটা মফস্বলে একটা মানে হসপিটাল থেকে যে চিকিৎসা পেয়েছে, এটা আমাদের জন্য একটা মানে উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে। এটাকে ফোকাস করে আমাদের মনে হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো যেগুলো আছে ওইগুলাতে আইসিইউ সিস্টেম এবং ওই বিশেষ করে উন্নত কিছু কাজ করা যেতে পারে। আর যদি না হয় তাহলে অন্তত পক্ষে ওটা তো জাপানের মতো তো আসলে এখনও আমি কল্পনা করতে পারি না, যে কোনো কথাটা বলতে পারি না যে অ্যাম্বুলেন্সের মাধ্যমে ইমার্জেন্সি যে চিকিৎসা ব্যবস্থা, এটা আসলে জাপানের মতো রাষ্ট্রের সাথে এটা আমরা এখন মানে বলাটা আমি মানে বলতে মানে মনে করছি না। কারণ হলো আমাদের অনেক অনেক পিছনে আছে আমরা চিকিৎসা খাতে। সুতরাং আমাদের কিছু মানে এটা নিয়ে চিন্তা করা উচিত। বিশেষ করে জাপান, সিঙ্গাপুরের যে বিশেষজ্ঞ আছে তাদেরও পরামর্শ নেওয়া উচিত। বাংলাদেশের অনেক মেধাবী চিকিৎসক আছে যারা বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সহিত কাজ করছে, ওনাদেরকে অবশ্যই আহ্বান করা উচিত রাষ্ট্রীয়ভাবে, ওনাদেরকে ফিরিয়ে এনে ওনাদের মাধ্যমে কাজ করা উচিত। এই চিকিৎসা খাত যদি সুস্থ ব্যবস্থাপনায় দুর্নীতিমুক্তভাবে এবং সঠিকভাবে চিকিৎসা অ্যাপ্লাই হয়, তাহলে আমাদের এখনও দেশে যে অপর্যাপ্ত ডাক্তার আছেন, অনেক অল্প সংখ্যক ডাক্তার আছে আমাদের রোগীর চাহিদা অনুযায়ী, অর্থাৎ 3-1 অথবা 4-1 পরিমাণ ডাক্তার। কিন্তু তারপরেও ওনারা, আমি এটুকু বিশ্বাস করতে মানে রাখতে পারি যে বাংলাদেশের ডাক্তার অনেক সাহসী এবং অনেক পরিশ্রমী ডাক্তার আছেন যারা এই আমাদের চিকিৎসা খাতটাকে আবার নতুন করে ঢেলে সাজাতে পারবে। সুতরাং এই বিষয়ে আমার মনে হয় এখন এই সময় দ্রুত পরিকল্পিত ব্যবস্থা নেওয়া। 2-4টা হসপিটাল করলেই, অনেকে দেখলাম যে মানববন্ধন করতেছে যে বিশ্বমানের হসপিটাল আমার জেলাতে হোক, আরেকজনে বলতেছে আমার জেলাতে হোক। আসলে এই বক্তব্য না দিয়ে বরং কথা বলা উচিত যে আমাদের যে হসপিটাল কাঠামোগুলো আছে, জেলা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে, এইগুলা আরও আপডেট করা হোক, এইগুলা চিকিৎসার মান, সেবার মানগুলো ভালো করা হোক, এখানে আইসিইউ মানে ব্যবস্থা করা, সিস্টেম ডেভেলপ করা হোক, এখানে মানে এই বিষয়গুলা গুরুত্ব দেওয়া উচিত। বিশেষ করে এই সিজারিয়ান যেই ব্যবস্থা, সরকার যেরকম দরিদ্র অন্তঃসত্ত্বা মানে মায়েদের জন্য বড় অঙ্কের একটা টাকা দেয়, প্রায় 45 অথবা 47 হাজার টাকার মতো মানে মেবি মনে হয় দেয়, এটা মাতৃত্বকালীন ওই একটা ভাতা দেয় দরিদ্র বিগত সময় অনেক মানে ধনী ফ্যামিলিও এটা উঠাইছে। ওইটা নিয়ে আমি প্রশ্ন তুলব না, মানে নাগরিক হিসাবে ওইটা উঠাতে পারে অথবা, কিন্তু কথা হলো যে এখানে যেই মানে বরাদ্দটা এটা এখানে না দিয়ে যদি এটা বিশেষ করে সরকারি হসপিটালগুলোতে নির্দিষ্ট দেখা গেছে 1 দিন অথবা 2 দিন সিজার হয়, 1টা অথবা 2টা সিজার হয়, কিন্তু আপনি দেখবেন যে ক্লিনিকগুলোতে মানে দিনে 2টা 4টা 5টা হয়ে যায় সিজার। তো এখন এটা যখন কথা বলতে গেলে অনেকের গায়ে লেগে যায়, হ্যাঁ একটা তো সার্জন তো একজনই থাকবে, একজনই করবে, ক্লিনিকে রুগী আসলে করবে না, এই করবে না, কিন্তু সরকারি হসপিটালের ক্ষেত্রে এটা আবার গুরুত্ব থাকে না। সুতরাং এই বিষয়গুলো সরকারের অবশ্যই একটা মাস্টার প্ল্যানিং করা উচিত এবং এটার ক্ষেত্রে একটা কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত। অমুকের আত্মীয় অমুক জায়গায় আছে, অমুক প্রভাবশালী, অমুক আগে দেখা গেছে এই ডাক্তার তো মানে রাজনৈতিক লেয়াজু যে সিস্টেম, যে ওই ডাক্তার তো দেখা গেছে তাজউদ্দিন আহমেদের কন্যা শিমির হোসেন রিমির সাথে ভালো সম্পর্ক ছিল, এই জন্য ওই ডিউ লেটারে সে প্রমোশন হয়েছে, এখন আবার পট পরিবর্তন হয়েছে, এখন আবার অমুক দলের ভালো নেতার সাথে সম্পর্ক, ওখানে গিয়ে ফুল দিয়েছে, ছবি টবি ফেসবুকে দিয়ে দিয়েছে, যে এখন তো সে আবার ওই দল করে না এই দল, জাস্টিস চেঞ্জ করা, এই ধরনের যারা দুর্নীতিগ্রস্ত আছে তারা কিন্তু দুর্নীতি করে, যারা জাস্টিস চেঞ্জ করে কাজ করে তারাই দুর্নীতিটা বেশি করে। আসলে
যারা কাজ করবে তারা তো জার্সির প্রয়োজন পড়ে না, তাদের কাজটা মনোনিবেশ করা উচিত। সুতরাং এই ধরনের ব্যক্তিবর্গদেরকে যারা মানে বাঁচানোর অথবা সাপোর্ট দেবে তারা তো মূলত আসলে তারাও মানে এটা ভালো করবে না। সুতরাং কারণ হলো যারা এই ধরনের ব্যক্তিবর্গগুলো এগুলো দেশ জাতির শত্রু। আমাদের সাধারণ মানুষের জন্য চিন্তা করতে হবে, আমাদের সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে। আমাদের সাধারণ মানুষ যদি ন্যূনতম চিকিৎসা সেবাটা পায় তাহলেই আমাদের চিকিৎসা ক্ষেত্রের প্রতি আস্থাশীল হওয়া যাবে। মানুষ আর বিদেশে চিকিৎসা নিতে জন্য দৌড়াবে না, অথবা চিন্তা করবে না যে ভারত বন্ধ হয়ে গেছে, কোন দেশে চিকিৎসা নেব, কোথায় চিকিৎসা করা যাবে। কারণ বাংলাদেশে অনেক যোগ্যতা সম্পন্ন ডাক্তার আছে, অনেক ভালো ভালো চিকিৎসা আছে, কিন্তু চিকিৎসার ক্ষেত্রটা হচ্ছে না। সেটা হলো আমাদের নিজের অবহেলা, আমাদের নিজেদের বিভিন্ন হীন কোনো ব্যক্তি স্বার্থের জন্য। অথবা দেখবেন আপনি একটা প্রতিবাদ করছেন, আরেকজন মানে আরেকটা গ্রুপ ভাড়া করে নিয়ে আসবে, ভাই আপনি একটু দেখেন, বাকি আপনার বিষয়টা দেখতেছি, এই ধরনের হয়ে যায়। তো এই বিষয়গুলো যেন না হয় এবং এটা যেন কার্যতই একটি গুরুত্ব সহকারে দেখা হয় এবং অন্যায়ের মানে সাজা হিসাবে করা হয়। এটা না করা হলে এই আমাদের কিছুই লাভ হবে না। আপনারা যে সংস্কারের কথা বলেন আর যাই করেন, এই জুলাই স্পিড 8 মাস পরে কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে। অনেক মানে এটা প্রথম যেই ধরনের একটা মানে হচ্ছে ভয় পাইতো অথবা এটা নাম শুনলেই এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে। কারণ এটা হলো আমরা হুজুগে বাঙালি, কিন্তু আমাদের কার্যত দীর্ঘস্থায়ী দীর্ঘমেয়াদী যদি কোনো পদক্ষেপ না নেই তাহলে আমাদের কিছুই হবে না। জাপানে অথবা সিঙ্গাপুরে একটা রুগী স্ট্রোক করার পর আপনার 10 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স পৌঁছে যায়, তারপরে অ্যাম্বুলেন্সের মাঝে তার যদি হার্টে রিং পরানোর মতো কাজ হয় এটাও করে ফেলে। সাম্প্রতিক সময়ে মানে গত বছর আমার বোন জামার এরকম অ্যাক্সিডেন্ট হওয়ার পরে হয়েছে। তো আমি কথাটা কেন শেয়ার করলাম যে তারা যদি পারে, আমাদের ডাক্তারটা তো ওই জাপান আমেরিকাতে ওরা কর্মরত, এরকম অনেক ডাক্তারের মানে ব্যাকগ্রাউন্ড আছে, তারাও তো ওখানে ইংল্যান্ডে কাজ করে। তো তারা যদি ওখানে ওই সফলভাবে ওখানে তাদের পেশাকে মানে করতে পারে, তো তারা নিজের দেশের নিজের নাগরিকের জন্য তারা কেন পারবে না? তারা অবশ্যই পারবে, কিন্তু তাদেরকে সুযোগ দিতে হবে, সুযোগ করে দিতে হবে এবং তাদের যেই বরাদ্দ অথবা ওই বিষয়গুলা করে দিতে হবে। এবং প্রয়োজনে ডাক্তারদের যেই সুযোগ সুবিধা, কারণ ডাক্তারের চিকিৎসার ক্ষেত্রে মুডের ব্যাপারও থাকে, তো এই সুযোগ সুবিধা অথবা এই বিষয়গুলো গুরুত্ব দেওয়া উচিত। কারণ আমলাদের সুযোগ সুবিধা নিয়ে তো ব্যস্ত থাকে, এই আমলাতান্ত্রিক জটিলতা, ওই সমস্যা, এই বিষয়গুলো আমাদের একটু খতিয়ে দেখা উচিত। একজন সাধারণ নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে, একজন সাহিত্যিক হিসেবে আমি এটা আমার উদাত্ত আহ্বান, এটা বর্তমান সরকারের প্রতি আহ্বান, এবং পরবর্তীও তারা থাকবে ধাপে যেন কাজটা মানে চলতে থাকে, এটা হিসেবে আহ্বান। কারণ এটা ব্যক্তির সাথে কথা বলি নাই, এটা দেশ এবং দেশের সাধারণ মানুষের জন্য কথা বলেছি এবং এটা আমি বলতেই থাকবো। বিশেষ করে আমাদের চিকিৎসা ক্ষেত্র নিয়ে আমি কথা বলবই, এটা আমি বলবো, আওয়াজ অনেকেই আমার মতো তুলবে, অনেকেই কথা বলতে চায়। সাম্প্রতিক সময় অথবা আমি অল্প পরিসরে মানে হুট করে মানে শর্ট টাইমে মানে মানববন্ধনের কারণে দেখা গেছে আমার মানববন্ধন থেকে অনেকে বলছে যে তোমার কথা কয়জনে শুনলো, কিন্তু আমার আওয়াজটা আমার স্পষ্ট ছিল এবং কতটা স্ট্রং ছিল তা অনলাইনে ওই শেয়ারিং অথবা মানে ভিউজ দেখে অথবা ফিডব্যাক থেকে রিয়েক্ট দেখেই বুঝতে পারছেন যে আবার যদি মানে কোনো বিষয়ে ডাক দেয় তাহলে মানে এই ক্ষেত্রে তাহলে কয়েকশো গুণ বেশি লোক রাস্তায় দাঁড়িয়ে যাবে। কিন্তু আমি তা বলতেছি না, আমাদের রাস্তায় দাঁড়িয়ে গেলে যে সব সমস্যার সমাধান হবে তা না। আমাদের সমস্যার সমাধান করতে হলে কার্যত মানে মেধাবীগুলা যারা আছেন ওনাদেরকে সামনে নিয়ে আসতে হবে, ওনাদের মাধ্যমে কাজগুলো করাতে হবে। দুর্নীতি রোধ করার জন্য সর্বোচ্চ টলারেন্স করতে হবে। রাজনৈতিক অথবা ওই আন্ডারগ্রাউন্ড শক্তি যেগুলো থাকে ওই শক্তিগুলো থেকে চিকিৎসা খাতটাকে বিচ্ছিন্ন করতে হবে। এই জিনিসগুলো করতে হবে কারণ মানুষের অধিকারের জন্য, সাধারণ মানুষের অধিকারের জন্য। এটার জন্য আমাদের কাজ করতে হবে। ডক্টর ইউনূস একজন ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব এবং খুবই ভদ্রলোক। ওনার প্রতি আমি উদাত্ত আহ্বান যে উনি পৃথিবীর অনেক দেশ ঘুরেছেন, সুতরাং উনি এই বিষয়গুলো অবশ্যই অবগত
যে পৃথিবীর অন্য দেশগুলোর চিকিৎসার মান আর বাংলাদেশের মানের মধ্যে পার্থক্য। সুতরাং উনি যেন 2-4-5টা হসপিটাল করে ফেললাম, এটাতেই আসলে মানে হয়তোবা পর্যাপ্ত হবে না। তার চেয়ে বরং যদি আমাদের ওই হসপিটালগুলো হোক, বিশ্বমানের হসপিটালগুলো হবে অবশ্যই, এবং আমাদের হসপিটালগুলো বিশ্বমানের না হলেও বিশ্বমানের কিছুটা সেবা পাওয়া যায়, যে ওই ধরনের পরিস্থিতি তৈরি করা যায় কিনা একটু খতিয়ে দেখা উচিত। যে জায়গায় উন্নত বিশ্বের অ্যাম্বুলেন্সের মাঝে আপনার ওই মানে বাইপাস সার্জারি করা সম্ভব, ওখানে আমাদের দেশে অ্যাম্বুলেন্সগুলো তো বললাম না যে ওই ডিজেলের চলা অ্যাম্বুলেন্স, ওই ওই সিএনজি করে পরে ওই ওই ডিজেলের বিলগুলো অনেক 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 সময় অনেকে তুলে খায়। ও তো আমাদের অ্যাম্বুলেন্সের মানের কথাটা উদাহরণ দিতে যেয়ে বললাম আর কি, যে মান উদাহরণ। তো ওইটা আমরা এত মানে লাক্সারিয়াস লাইফের জন্য মানে আমরা দাবি করছি না। আমাদের ন্যূনতম যে দাবি, যে আমাদের সাধারণ নাগরিকের যে ন্যূনতম চিকিৎসা সেবা সেটা যেন পায়। বিশেষ করে অনেক সময় দেখা যায় মফস্বল স্বাস্থ্যকেন্দ্রগুলোতে যখন রুগী যায়, তখন ডাক্তারটাও ভয় পেয়ে যায় যে রুগী যদি কিছু হয়ে যায় তখন তো হসপিটাল ভাঙচুর হতে পারে, আমাদের উপর চড়াও হতে পারে। এটাও হয়ে যায়, কারণ হলো তখন তাৎক্ষণিক মব সৃষ্টি হয়ে যায়, অনেকে আতঙ্ক মানে কারণ হলো একটা রুগী মারা গেলে অথবা ডাক্তারের উপরও অনেক ক্ষেত্রে পরে চাপ পড়ে যায়। তো এই বিষয়গুলো, এই কালচারগুলো চেঞ্জ করতে হবে। আমাদেরও সাধারণ যারা আছি আমাদেরও এই চেঞ্জগুলো মানে পরিবর্তন করতে হবে। আর আমাদের এই বিশেষ করে তখন ওনারা কিন্তু রেফার করে জেলা সদর হসপিটালে, তখন জেলা সদর হসপিটালে যাওয়ার যে সময়টা, পর্যাপ্ত সময় রুগী তার চিকিৎসা সেবা পাচ্ছে না। আর যদি এমনই হয় যে না ঠিক আছে আমরা প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এটা পারবো না, তো ন্যূনতম একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানে ওইটা আমি দাবি করতেছি না, কারণ এটা সম্ভব না। এত অ্যাম্বুলেন্স চিকিৎসা সেবা, এটা এত ডাক্তার, এটা সম্ভব না। বাংলাদেশের মতো পরিস্থিতি তৃতীয় বিশ্বের একটা রাষ্ট্রের ক্ষেত্রে সম্ভব না। সুতরাং আমি এটা বলবোই না। আমাদের উচিত হলো আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যেন আইসিইউ ব্যবস্থা থাকে, এবং যেন ডাক্তারটা ন্যূনতম রিস্ক বোধ করে কাজ করতে, কারণ একটা ডাক্তার স্বাধীনভাবে যদি কাজ না করতে পারে, ডাক্তারেরও একটা প্রেশার থাকে যে আমি চিকিৎসাটা করলাম, যদি ভুল হয় অথবা কি হয়, মানে যদি ভুল না মানে অর্থাৎ রুগী মারা গেল, রুগী তো মারা যেতেই পারে, তো মারা গেল তখন তো প্রেশারটা আমার উপরে পড়ে কি পড়ে না, মানে এই যে একটা প্রেশার থাকে, চাপ থাকে, এইটা যেন বোধ না করে। এই জন্য অন্ততপক্ষে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অবশ্যই কার্যকরী কিছু পরিবর্তন করা উচিত বলে মনে করি। এটা আমি না, এটা প্রতিটা মানে মানুষেরই চিন্তা করা উচিত এবং তাদের কথা বলা উচিত যে এটা করা উচিত। এটা যদি অতিরিক্ত স্বাস্থ্য খাতে বরাদ্দ দিয়ে হলেও এটা, অথবা যে কোনো প্রকল্পের মাধ্যমে হোক, এটা করা উচিত। যেমন জাইকার অনেক প্রকল্প আছে জাপানে, আমি মানে আরেকটু শেয়ার করে দিই। অনেকে বলবে যে এত টাকা করতে, অথবা অনেক কিছু, অনেক ধরনের বুদ্ধিজীবী থাকে না, তা আমি এই জন্য ভেঙে দিই। জাইকার অসংখ্য প্রকল্প বাংলাদেশে, খাল খনন থেকে শুরু করে অসংখ্য প্রকল্প আছে, যারা 2-4-5 জনে করাপ্ট করে খেয়ে ফেলে। ধরেন আপনার এখানে 5 কোটি টাকা হলো দিল একটা ক্ষেত্রে কাজ করার জন্য, আপনি 1 কোটি 1.5 কোটি টাকা কাজ করলেন, বাকি টাকা কিন্তু পরে বাগবাটোরা হয়ে যায়। তো আমার কথা হলো, এই ধরনের কোনো চিকিৎসা ক্ষেত্রে যদি প্রকল্প এনে গুরুত্ব সহকারে সঠিক তদারকির মাধ্যমে এই চিকিৎসা ক্ষেত্রে, বিশেষ করে উপজেলা লেভেলে এই চিকিৎসা ক্ষেত্র যদি পৌঁছান যায়, আমার মনে হয় অনেক অংশে দেশের 80% যে রুগীর যে চাহিদা অথবা যেই চিকিৎসার যে, এখন তো আমরা মানে 30% চিকিৎসা পাই ধরেন, তো ওটা হয়ে যাবে 80%। ন্যূনতম খালি কিছু পরিবর্তন করতে পারলে এটা হয়ে যাবে। সুতরাং এটা অবশ্যই চিন্তা করা উচিত, খতিয়ে দেখা উচিত। তারপরে যে ইস্যু, ঢাকা মেডিকেল সেবা করে অনেক হসপিটালে দালাল থাকে, এই দালালের দূরত্ব কমানো উচিত, এগুলো কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত। আর পরিশেষে বলতে চাই যে জুলাই আন্দোলনে বিপ্লবী যারা যে আহত ছাত্র জনতা আছে, তাদের চিকিৎসার জন্য কেন আন্দোলন রাস্তায় দাঁড়াতে হবে? এটা আমাদের জন্য লজ্জার, আমাদের জন্য দুঃখের। অনেকেই তো আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, অনেকেই তো জমিদারের নাতি পরিচয় দেয়, 100-200 গাড়ি নিয়ে
সুরহন করে, কিন্তু যারা আহত তাদের খোঁজটা কতদিন নেয়? তারা তারপরে জুলাই আগস্টের পরে কয়বার হসপিটালে তাদের খোঁজ নিতে গেছে, অথবা তাদের এখন অবস্থা কি? তাদের কেন রাস্তায় আবার আওয়াজ তুলতে হচ্ছে এই ভাঙাচুরা হাড়গোড় নিয়ে, হাত পা নিয়ে? কেন তাদের রাস্তাপথে দাঁড়াতে হবে অন্ধ অন্ধ চোখ নিয়ে? কেন? এটা আমি সাধারণ নাগরিক হিসেবে মানতে পারি না। এদের জন্য আমাদের আওয়াজ তোলা উচিত, অথবা এদের রাষ্ট্রীয়ভাবে এদের সুচিকিৎসার ব্যবস্থা করা উচিত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই যার যার অবস্থান থেকে সত্য কথা বলবেন, সঠিক কথা বলবেন, দেশের সাধারণ মানুষের জন্য বলবেন, দেশের মাতৃকার জন্য কথা বলবেন। এটা আপনার আমার দায়িত্ব। যারা আল্লাহ আমাদেরকে আকল দিয়েছে, মেধা দিয়েছে, ওই মেধাটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করার জন্য, সঠিকভাবে কাজ করার জন্য কথা বলা উচিত। আল্লাহ হাফেজ, সকলে